This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাক কাণ্ডের মধ্যে কয়লা পাচার মামলায় জাল গোঠাচ্ছে ইডি। গ্রেফতার লালা ঘনিষ্ঠ চিন্ময় মণ্ডল আর কিরণ খাঁ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে চিন্ময় আর কিরণকে। কয়লা মামলায় বুদবুদ থানার ওসিকেও গতকাল তলব করেছিল ইডি। কয়লা মামলায় আরো একটা পদক্ষেপ, এবার কয়লা মামলায় পাচার মামলায় জাল গোটাচ্ছে ইডি। গ্রেফতার করা হয়েছে লালা ঘনিষ্ঠ চিন্ময় মণ্ডল আর কিরণ খাঁকে। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, একেবারে কি শেষ প্রান্তে চলে এসেছে তদন্ত? দেখো, একেবারে কয়লা পাচারের শুরু বলা চলে, কয়লা চুরি এবং পাচারে। তার কারণ যে মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেটি 2025-এ রেজিস্টার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং একই ধরনের কয়লা পাচারের অপর একটি মামলা সেটা 2020-তে রেজিস্টার হয়েছিল, যেটাতে আইপ্যাক দফতরে তল্লাশি চালানো ছিল। এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ, তাদেরকে নতুন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এটা প্রথম গ্রেফতারি এই কয়লা চুরি এবং পাচারের। পুরনো কয়লা চুরি পাচারের যে ধরন, অর্থাৎ লালা সিন্ডিকেট, সেটার বিরুদ্ধে যখন ইডি এবং সিবিআই তেড়েফুঁড়ে নামে, তখন এই কয়লা মাফিয়ারা তাদের ব্যবসার ধরন পরিবর্তন করে এবং নতুনভাবে যে কয়লা চুরি এবং পাচার, সেটাকেও ট্র্যাক করে ইডি নতুন মামলা রুজু করেছে এবং সেটাতেই চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেফতার করেছে। চিন্ময় মণ্ডল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে জানা যাচ্ছে। গতকাল তাদেরকে সিজে কমপ্লেক্সে ডাকা হয়েছিল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্ত সহযোগিতা না করার অভিযোগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে পিএমএলএ আদালত, অর্থাৎ যেটা ইডির বিশেষ আদালত, সেই আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। আর কিছু সময়ের মধ্যে শুনানি শুরু হবে। ইডির তরফ থেকে তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে জানা যাচ্ছে। এবং দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একাধিক কয়লা মাফিয়া, কয়লা ব্যবসায়ী এবং প্রশাসনের একটা অংশ, পুলিশ প্রশাসনের একটা অংশ নজরে রয়েছে ইডির। যে কারণে এর আগে আমরা দেখেছি যে বুদবুদ থানার যিনি ওসি, তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ফলে ইডির দাবি যে প্রশাসনের একটা বড় অংশ এই কয়লা মাফিয়াদের সঙ্গে যুক্ত রয়েছে, সেটাকেই তারা খুঁজে বের করতে চায়। সেই কারণেই এই মামলা রুজু এবং এই গ্রেফতারি কয়লা ব্যবসায়ীদের। ধন্যবাদ। দিল্লি থেকে আবার নজর রাখতে হচ্ছে, কারণ লোকসভা স্পিকারের বিরুদ্ধে, ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা তোড়জোড় করছে ইন্ডিয়া ব্লক। ইন্ডিয়া জোটের তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছে, স্পিকার নিরপেক্ষ ভূমিকা নিচ্ছেন না। এই অভিযোগই তার বিরুদ্ধে অনাস্থা আনতে আজ ফের বৈঠকে ইন্ডিয়া জোট। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, এই অভিযোগ আগেও করা হয়েছিল যে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না স্পিকারের বিরুদ্ধে। এবার একেবারে অনাস্থার জায়গায় চলে আসা কেন? ঠিক কি বলা হচ্ছে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে? দেখো, গতকালই ইন্ডিয়া ব্লকের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে এক এক করে কথা বলা হচ্ছে। আজ সকালে ফের এক প্রস্ত বৈঠক হয়েছে এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে এই প্রেক্ষাপটের আঁচ বুঝেই বিরোধী সাংসদরা যখন তোড়জোড় করছেন অনাস্থা প্রস্তাবনা, তখন বিজেপি সাংসদদের তরফ থেকে একটি চিঠি লেখা হয়েছে স্পিকারকে এবং তিনি যেভাবে নিরপেক্ষভাবে হাউস চালাচ্ছেন তার জন্য তাকে প্রশংসা করা হয়েছে। এবং যে সমস্ত সাংসদরা, বিশেষত বিরোধী সাংসদরা সংসদ লোকসভায় হাঙ্গামা করছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। আজকেও যখন ইন্ডিয়া ব্লকের বৈঠক হয়, রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই বৈঠক হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শতাব্দী রায় বৈঠকে ছিলেন এবং আজকেও এই অনাস্থা প্রস্তাব কিভাবে আনা হবে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে অনাস্থা প্রস্তাব আনতে গেলে প্রথম 20 দিনের নোটিশ দিতে হয় এবং তারপরে ন্যূনতম 50 জন সাংসদের স্বাক্ষর সহ এই অনাস্থা প্রস্তাব আনতে হয়। সেক্ষেত্রে এই সেশনে আর এই অনাস্থা প্রস্তাব আনা সম্ভব নয়। বাজেট সেশনের দ্বিতীয় পর্যায়ে এই প্রস্তাব আনার সম্ভাবনা বিরোধীদের তরফ থেকে রয়েছে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি করণীয় এক্ষেত্রে, এবং সে মতো তোড়জোড় ইন্ডিয়া ব্লকের তরফ থেকে করা হচ্ছে। স্পিকারের নিরপেক্ষ ভূমিকা নেই, এই অভিযোগেই নো কনফিডেন্স মোশন আনার তোড়জোড় করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তার বক্তব্য বা কি রিয়াকশন আছে শুনুন। चर्चा नहीं हुआ है। आप एक सवाल 5 बार पूछेंगे, मेरा 5 बार एक ही जवाब होगा। कोई चर्चा नहीं हुआ है। एक अपील स्पीकर के पास भेजा जाएगा इन फॉर्म ऑफ अ लेटर टू रिकंसिडर हिज डिसीजन ऑफ सस्पेंडिंग द 8 MPs।
আপনারা শুনে নবীন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন যে ঠিক কি হয়েছে এই বিষয় নিয়ে। আর বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল, কিন্তু অবস্থান কি স্পষ্ট? বিরোধী সাংসদদের লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থার যে তোড়জোড় আনা হচ্ছে সেই বিষয় নিয়েই নানান আলোচনা চলছে। এনডিএ সাংসদদের বিবৃতি, স্পিকারের ভূয়সী প্রশংসা করে লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তোড়জোড় করছে এদিকে ইন্ডিয়া জোট। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে আজ ফের বৈঠকে ইন্ডিয়া জোট। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। শতাব্দী রায় তিনি উপস্থিত ছিলেন এই বৈঠকে, ইন্ডিয়া ব্লকের এই বৈঠকে। খগেন মুর্মু এই মুহূর্তে বিজেপি সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন। খগেনবাবু, আপনারা শুনেছেন যে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে স্পিকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনার তোড়জোড় শুরু করা হয়েছে, কারণ তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, এরকম অভিযোগ করা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে যে দেশের 140 কোটি মানুষ এই ইন্ডি জোটের যারা এখানে আছেন তাদের বিরুদ্ধে নো কনফিডেন্স আনা উচিত। অর্থাৎ এরা যে কারণে দেশের 140 কোটি মানুষ এবং যারা হচ্ছে আমাদের দেবতুল্য ভোটার তাদের পক্ষ থেকে, অর্থাৎ যে 140 কোটি মানুষের পক্ষ থেকে দেবতুল্য ভোটাররা যাদেরকে নির্বাচিত করে পাঠাচ্ছেন সংসদে অর্থাৎ পার্লামেন্টে, এই যে পার্লামেন্টে যারা আজকে একজন সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে দেশের 140 কোটি মানুষের তাদের যে অভাব, অভিযোগ, সমস্যা, এলাকার বিভিন্ন সমস্যা, সেটাকে পার্লামেন্টে তুলে ধরবেন এবং তাদের তাদের যে সমস্ত চাহিদা যা ওরা চাইছেন এলাকার মানুষের উদ্দেশ্যে, সেই চাহিদাটা পূরণ করবার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা তারা চাইবেন। এটাই হচ্ছে একজন জনপ্রতিনিধির তার দায়িত্ব। জনপ্রতিনিধি এখানে আসে, জনপ্রতিনিধিকে এই জন্যই মানুষ নির্বাচিত করে পাঠাচ্ছেন না যে ওরা এখানে হাল্লাবাজি করবে, এখানে হচ্ছে দাদাগিরি করবে, ওখানে উঠে একেবারে হচ্ছে। সম্ভবত ফোন কেটে গিয়েছে। আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং তার কথা আপনারা শুনছিলেন যে কি করণীয়, ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে অনাস্থা আনা উচিত বলে তিনি বলছেন। বকেয়া পাওনার দাবি উঠল। হাওড়ায় পিএইচই দফতরে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হলো। ঘেরাও কর্মসূচি, চুক্তিভিত্তিক শ্রমিকদের জল জীবন মিশন প্রকল্পে 18 মাসের বকেয়া রয়েছে। প্রাপ্য টাকা না পাওয়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাওড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সুব্রত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, কি তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন? কেন এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে, কেন বিক্ষোভ আছে? দেখো, এখানে হাওড়া যে পিএইচ অফিস অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যে রাজ্য সরকারের, সেখানে তারা তালা দিয়েছেন এবং তালা দিয়ে তারা তারা গেটের সামনে বসে পড়েছেন। গেট বাইরে থেকে বন্ধ রয়েছে এবং তাদের দাবি তারা খরা হোক বন্যা হোক সব সময় তারা জল জীবন মিশনের আওতায় মানুষের কাছে জল পৌঁছে দেয়, বিভিন্ন সমস্যার সমাধানে তারা মানুষের পাশে থাকে এবং রাজ্য সরকারের এই দপ্তর তাদের প্রায় নানান প্রকল্প মিলিয়ে 300 কোটি টাকা বকেয়া রয়েছে এবং সেই দাবিতে কন্ট্রাক্টররা এবং কন্ট্রাকচুয়াল লেবাররা তারা কিন্তু আজ সকাল থেকে এই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন এবং তাদের মূলত দাবি তাদের এই সমস্যার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ তারা এখান থেকে উঠবেন না এবং নির্দিষ্ট সময় শুনি আমরা কি বলছেন, তারা কত টাকা বকেয়া, কেন বকেয়া তারা পাচ্ছেন না, কি বলছেন? ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ রয়েছে, আমি একটু কথা বলে নেবার চেষ্টা। কেন আপনারা এই ধর্নায় বসেছেন? আমরা দীর্ঘদিন বাংলার প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ করছি এবং এই যে পানীয় জল, আমরা আমাদের দেয়া জলে মিড ডে মিল চলে, আমাদের দেয়া চলে স্বাস্থ্যকেন্দ্র চলে, আমাদের দেওয়া জলে হসপিটাল চলে, সমস্ত জায়গার পানি। রাজ্য সরকারের এই দপ্তরে আপনাদের কত টাকা বকেয়া আছে? সারা বাংলার প্রায় 11,000 কোটি টাকা, হাওড়ার প্রায় 350 থেকে 400 কোটি টাকা। শুধুমাত্র হাওড়াতে 350 থেকে 400 কোটি টাকা বকেয়া রয়েছে। এই মুহূর্তে আধিকারিক রয়েছেন এই পিএইচই দপ্তরে, আমি একটু কথা বলে নেবো। আপনি তো নির্দিষ্ট সময় অফিসে এসেছিলেন, কি ঢুকতে পারলেন না কেন?
এখানে আমাদের ঠিকাদার কর্মীগণের বন্ধুদের যে বিক্ষোভ চলছে, যার জন্য আমরা এখানে আমাদের অফিসের অনেক স্টাফ নিয়ে আমরা এটা ঢুকতে পারিনি। এখন ওনাদের দাবি দেওয়া না মেটা পর্যন্ত এখন ওনাদের দাবিগুলো শুনেছেন আপনি? হ্যাঁ, দাবিগুলো শুনেছি। দাবিগুলো কি ন্যায্য? হ্যাঁ, দাবিগুলো ন্যায্য আছে। তাহলে ওনাদের দাবি পূরণের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দাবি পূরণে আমাদের যে করণীয় যা কাজগুলো আমরা হাওড়া ডিভিশনের পক্ষ থেকে সমস্ত কিছু কমপ্লিট করা আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, বিশেষত অর্থনৈতিক অবস্থার ঠিক মতো না আসার জন্য আমরা ওনাদের যে পেমেন্টগুলো আছে সেই ন্যায্য দাবিগুলো ঠিক মতো। ওনারা যে বলছেন যে 18 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তারা এই সমস্যায় রয়েছে। অনেক যারা লেবার ছিলেন বা কন্ট্রাক্টর ছিলেন, তারা শারীরিক অসুস্থতার চিকিৎসা না করাতে পেরে আর্থিক অভাবে মারা গেছেন এবং অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। কি বলবেন? এখানে আমাদের হাওড়া ডিভিশনে সেরকম কোনো খবর নেই। অন্যান্য ডিভিশনে কোথায় কি হয়েছে হতে পারে, আমার ঠিক জানা নেই। 300 কোটি টাকার ওপরে বাকি হাওড়া ডিভিশনে। হাওড়া ডিভিশনে বাকি আছে হয়তো ওরকম। তো এরা কবে পাবে সেই টাকা? সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থ এলেই এরা পেয়ে যাবে। সুব্রত, এখনো পর্যন্ত কেউই জানেন না কবে টাকা পাবেন, আর সেই জন্য এই ঠিকাদাররা এবং যারা অস্থায়ী কর্মী রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন জল জীবন মিশন প্রকল্পে বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে এই মুহূর্তে অফিসে। জমি দখল ঘিরে সাত সকালে সাগরপাড়ায় ধুন্ধুমার বাঁধল। দুপক্ষের মধ্যে হাতাহাতি সংঘর্ষ হয়। পুলিশের সামনে জমি দখল করা হচ্ছে এমনই অভিযোগ করা হচ্ছে, আর ঝামেলা থামাতে গিয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। রহিম শেখের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ। শামসুদ্দিনের দলবলের বিরুদ্ধে বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ। জমিটা কার? আমার রহিম জলিল আর ফজলুল আর ফুলসার আমি, এই 6 জনের জমি। সকালবেলা ওরা কি করতে এসেছিল? ওরা দখল করতে এসেছিল জোর করে। তো আপনার হাতে আঘাত করলো কে? ওই 10 লোক। কিভাবে? এমনি হাসে পিছন থেকে মারতে শুরু গেছে। আমি ঘুরে তাকাচ্ছি, হাসে পড়তো, হাসে ধরেছি আমি। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আগে 2বার এসেছি।